নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। খসড়া তালিকা শুনানি পর্বে কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকদের, রাজ্য সিইও দপ্তর ও তার আধিকারিকদের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হল কেন্দ্রীয় বাহিনীর হাতে। নতুন বছরের শুরুতে রাজধানীর পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন। 1 জানুয়ারি থেকে দিল্লিতে চালু হতে পারে ভারত ট্যাক্সি। অতিরিক্ত ভাড়ার চাপ থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন যাত্রীরা। কুয়াশার ভয়ানক স্পেল অব্যাহত, দৃশ্যমানতাও প্রায় শূন্যের কাছাকাছি। দুর্ঘটনা এড়াতে দিল্লি বিমানবন্দরের তরফে জারি অ্যাডভাইজারি। লোকসভায় পাস জি-রামজি বিল, প্রতিবাদে ওয়াকআউট বিরোধী সাংসদদের। পুরনো সংসদ ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাতভর ধর্ণা বিরোধীদের। এ যুগেও পণ প্রথার অভিশাপ, দাবি মতো 5 লক্ষ টাকা না পেয়ে নববধূকে খুনের মতো গুরুতর অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে। বারাসাতের অশ্বিনীপল্লী এলাকার থানায় এই নিয়ে অভিযোগ দায়ের হতেই গ্রেপ্তার হল মৃতার স্বামী। এ যুগেও পণ প্রথার অভিশাপ, দাবি মতো 5 লক্ষ টাকা না পেয়ে নববধূকে খুনের মতো গুরুতর অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে। বারাসাতের অশ্বিনীপল্লী এলাকার থানায় এ নিয়ে অভিযোগ দায়ের হতেই গ্রেফতার হল মৃতার স্বামী সৌম্য দত্ত। দাবি মতো 5 লক্ষ টাকা না পেয়ে এহেন কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তার বিরুদ্ধে। তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ। পুলিশ সূত্রে খবরে জানা গিয়েছে, মৃতার নাম সুনিতা সরকার, বয়স 23 বছর। সম্বন্ধ করে বারাসাতের অশ্বিনীপল্লীর বাসিন্দা সৌম্যর সঙ্গে তার বিয়ে হয় চলতি বছরের 3রা আগস্ট। সৌম্যর পোশাকের ব্যবসা এবং তার বাবা পুলিশকর্মী। অভিযোগ, বিয়েতে নগদ ছাড়া বাকি সমস্ত জিনিসপত্র দিয়েছিল সুনিতার পরিবার। আর তাই বিয়ের পর থেকে বাপের বাড়ি থেকে ব্যবসার জন্য অতিরিক্ত টাকা নিয়ে আসার জন্য সুনিতার উপর চাপ সৃষ্টি করত স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা। মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু টাকাও দিয়েছিলেন সুনিতার বাবা, রাজ্য সরকারের কর্মী সর্বেন্দ্রদেব সরকার। কিন্তু ক্রমেই শ্বশুরবাড়ি থেকে টাকার দাবি বাড়তে থাকে। তা দিতে অস্বীকার করলে সুনিতার উপর শারীরিক নির্যাতন চালানো হয় বলেই অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন 5-6 আগে ব্যবসার জন্য 5 লক্ষ টাকা দাবি করেন সুনিতার শ্বশুর বাড়ির লোকজন। কিন্তু এত পরিমাণ টাকা একসঙ্গে দিতে না পারায় কথা বাপের বাড়ির তরফে জানানো হলে নববধূর উপর অত্যাচার বাড়তে থাকে বলেই অভিযোগ ওঠে। এর মধ্যে গত মঙ্গলবার সৌম্য ও তার শাশুড়ির থেকে 10,000 টাকা নিয়েছিল বলেই জানা গিয়েছে। এর পরের দিন বুধবার রাতে হঠাৎই সুনিতার শ্বশুর ফোন করে বাবার বাড়ির লোকেদের আসতে বলেন। তারা মেয়ের বাড়িতে গিয়ে দেখেন সুনিতা বিছানার উপর নিস্তেজ হয়ে শুয়ে আছে, হাতে পায়ে নাকে মুখে আঘাতের চিহ্ন। দ্রুত তাকে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই মৃতের পরিবারের তরফে বারাসাত থানায় অতিরিক্ত পণের দাবিতে মারধর করে খুনের অভিযোগ দায়ের করা হয় মেয়ের স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। তারপরই গ্রেফতার হয় সুনিতার স্বামী সৌম্য। অভিযুক্ত বাকি দুজনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ। মৃতের বাবা সর্বেন্দ্রদেব বলেন, মেয়েকে 4 মাস আগে বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম সুখে সংসার করবে। বিয়ের পর থেকে জামাই শুধু টাকার দাবি করত। কয়েকদিন আগে ব্যবসার জন্য 5 লক্ষ টাকার দাবিও করেছিল, না দেওয়ায় ওরা অত্যাচার চালিয়ে মেয়েকে খুন করল। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরের আকাশে ছুটে এলো অজানা আলোর পিণ্ড, বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। স্থানীয়দের কথায় এর আগে এমন দৃশ্য তারা কখনো দেখেননি। প্রাথমিক তদন্তে উল্কাপাত বলেই মনে করেছে জলপাইগুড়ি জেলার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরবঙ্গের আকাশে হঠাৎই দেখা গেল এক অস্বাভাবিক দৃশ্য। আচমকাই বিকট শব্দের সঙ্গে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আলোর ঝলক। মুহূর্তের মধ্যেই আলোটি উত্তর দিক থেকে দক্ষিণের দিকে ছুটে যায়। সঙ্গে সঙ্গে শোনা যায় প্রবল বিস্ফোরণের মতো শব্দ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি ও শিলিগুড়ি সংলগ্ন একাধিক এলাকায়, যার জেরে চমকে যান স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা প্রায় 7:30 নাগাদ আকাশের দিকে তাকাতেই হঠাৎই একটি উজ্জ্বল আলোর রেখা চোখে পড়ে। সেই আলো গতিতে এগিয়ে গিয়ে আকাশেই মিলিয়ে যায়। অনেকেই প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো ক্ষেপণাস্ত্র বা বিমান দুর্ঘটনা ঘটেছে। আবারও কারোর মনে হয়েছে এটি কোনো বড় ধরনের বিস্ফোরণের ঘটনা।
ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। বহু মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। অনেকেই অধীর আগ্রহে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। সোশ্যাল মিডিয়াতেও এই দৃশ্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে। কেউ কেউ উল্কাপাতের সম্ভাবনার কথাও বলেছেন। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এটিকে উল্কাপাত বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এর আগে এমন দৃশ্য তারা কখনো দেখেননি। আকাশে আলোর এমন ছুটে চলা আর সেই সঙ্গে বিকট শব্দ, সব মিলিয়ে বিষয়টি তাদের কাছে অত্যন্ত রহস্যজনকই লেগেছে। হাই নিউজ নেটওয়ার্ক। মধ্যরাতে মনরেগায় মুছল মহাত্মা। বৃহস্পতিবার দুপুরেই লোকসভায় পাশ হয় জি রামজি বিল। তারপরই প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা। প্রতিবাদে পুরনো সংসদ ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাতভর ধর্নায় বসে পড়েন কংগ্রেস, ডিএমকে সহ অন্যান্য সাংসদরা। বৃহস্পতিবার দুপুরেই লোকসভায় পাশ হয় জি রামজি বিল। বিরোধীদের তুমুল আপত্তি উড়িয়ে মাঝরাত পর্যন্ত চলা আলোচনা পর্বের পর রাজ্যসভাতেও সবুজ সংকেত পেল নতুন বিলটি। তারপরই প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা। তাদের কথায়, মনরেগা বা মহাত্মা গান্ধীর নামাঙ্কিত আইন মুছে কৌশলে রাম নাম ঢোকানো হয়েছে। এর প্রতিবাদে পুরনো সংসদ ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ধর্নায় বসে পড়েন কংগ্রেস, ডিএমকে সহ অন্যান্য সাংসদরা। এদিন সদনে দ্য বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিবিজি রামজি বিল 2025 পাশের জবাবি ভাষণ শুরু করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং। সঙ্গে সঙ্গে বিরোধী সাংসদরা প্রতিবাদে ফেটে পড়েন। গান্ধীজির গ্রাম স্বরাজের ছবি হাতে তারা নেমে আসেন ওয়ালে। স্লোগান ওঠে, উই ওয়ান্ট নারেগা, রামজি বিল ওয়াপাস লো, মোদি সরকার হায় হায়। বিলের কপি ছিঁড়ে বিক্ষোভ দেখান বিরোধী কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, আরজেডি, সমাজবাদী পার্টির সাংসদরা। চলে প্রবল হট্টগোল। তারই মধ্যে মাঝরাতে রাজ্যসভায় ধ্বনি ভোটে বিল পাশ হতেই ওয়াকআউট করে ধর্নায় বসে পড়েন বিরোধী সাংসদরা। শুধু লোকসভা নয়, রাজ্যসভাতেও জি রামজি বিলের প্রতিবাদ জানান তৃণমূলের বক্তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দোলা সেন আর ডেরেক ওব্রায়েন। প্রসঙ্গত, মঙ্গলবার 100 দিনের কাজের প্রকল্পের নাম বদলে বিল পেশ করেন শিবরাজ চৌহান। মনরেগার নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি করার প্রস্তাব দেওয়া হয় এই বিলে। প্রস্তাবিত বিলে 100 দিনের কাজের পরিমাণ 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করার প্রস্তাব দেওয়া হয়। এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ 90% থেকে কমিয়ে 60% করা হয়েছে। এর ফলে রাজ্যগুলির ওপর চাপ বাড়ছে। তাছাড়া আগে রাজ্যের চাহিদা অনুযায়ী এই প্রকল্পে বরাদ্দ করা হতো। এবার থেকে কেন্দ্র ঠিক করবে কোন রাজ্যে কত বরাদ্দ করা হবে। ফলে সাধারণ শ্রমিকরা 100 দিনের কাজ পাবেনি তেমন কোনো নিশ্চয়তা থাকছে না। আগেই বিলে কাজের নিশ্চয়তা ছিল। কেন্দ্রের প্রস্তাবিত জি রামজি বিল নিয়ে বুধবার আলোচনা শুরু হয় সংসদে। দেখতে দেখতে নির্ধারিত সময় পেরিয়ে যায় সংসদ অধিবেশন বন্ধের সময়ও। তবুও বিতর্ক থামেনি। শাসক ও বিরোধী মিলিয়ে মোট 98 জন এই বিল নিয়ে নিজেদের বক্তব্য রেখেছেন। বিতর্ক চলে মধ্যরাত পেরিয়ে। রাত 1:35 অধিবেশন মুলতবি ঘোষণা করে স্পিকার ওম বিড়লা। বৃহস্পতিবার এই বিল নিয়ে বিরোধীদের যাবতীয় প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিপুল বিরোধিতার মধ্যেই দুপুর লোকসভায় এবং মাঝরাতে রাজ্যসভায় বিলটি সবুজ সংকেত পায় কেন্দ্রের। হাই নিউজ নেটওয়ার্ক। বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর পর থেকে জ্বলছে বাংলাদেশ। ক্রমেই সে দেশে বাড়ছে ভারত বিরোধিতা। তবে পড়শি দেশ যে এইভাবে অগ্নিগর্ভ হয়ে উঠবে সেটা আগেই আঁচ করতে পেরেছিল নয়াদিল্লি। 1971-এর থেকেও বড় চ্যালেঞ্জ জানিয়েছিল কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি। পুড়ছে বাংলাদেশ, ক্রমেই সে দেশে বাড়ছে ভারত বিরোধিতা। তবে পড়শি দেশ যে এইভাবে অগ্নিগর্ভ হয়ে উঠবে সেটা আগেই আজ করতে পেরেছিল নয়াদিল্লি।
বৃহস্পতিবার বিকেলে কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি স্পষ্ট জানিয়েছিল 1971 সালের পর বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ছে ভারত। সতর্কভাবে বিষয়টি সামলাতে না পারলে ভারতের সমস্যা অনেকটাই বাড়বে। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে প্রয়াত হয়েছেন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তারপর থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশ। সংবাদ মাধ্যমের দপ্তর থেকে শুরু করে হাই কমিশন সর্বত্র আগুন ধরিয়ে দিয়েছে বাংলাদেশের উত্তেজিত জনতা। ইতিমধ্যেই একাধিক খুনের অভিযোগ আসছে। এহেন পরিস্থিতিতে সংসদীয় কমিটির রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত, বাংলাদেশ যে এভাবে জ্বলে উঠতে পারে সেটা ভারত আজ করতে পেরেছে। হাদির মৃত্যুর কয়েক ঘন্টা আগেই সে কথা জানিয়েছিল সংসদীয় কমিটির রিপোর্ট। বদলে যাওয়া বাংলাদেশের প্রতি সরকারের কেমন কূটনৈতিক কৌশল নেওয়া উচিত সেই নিয়ে একগুচ্ছ সুপারিশ করেছে থারুরের নেতৃত্বাধীন কমিটি। রিপোর্টে বলা হয়েছে 1971 সালে মানবিকতার বিষয় ছিল, নতুন এক রাষ্ট্র গঠিত হয়েছিল, কিন্তু বর্তমান সমস্যা অনেক গভীর। রাজনৈতিকভাবে পুরো বদলে গিয়েছে বাংলাদেশ। কূটনৈতিক দিক থেকেও চীন এবং পাকিস্তানের প্রভাব বাড়ছে সেই দেশে, অর্থাৎ ভারত বিরোধিতার পথে এগোচ্ছে ঢাকা। এই সময়টা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সতর্কভাবে সামাল দিতে না পারলে বাংলাদেশও কট্টর ভারত বিরোধী হয়ে উঠবে। উল্লেখ্য, বাংলাদেশের 3টি ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভারত। তারপর ঢাকার ভিসা কেন্দ্র খুললেও চট্টগ্রাম এবং রাজশাহীর ভিসা কেন্দ্র বন্ধ রয়েছে। বৃহস্পতিবার হামলার মুখে পড়েছে ভারতীয় হাই কমিশন। কমিটির সুপারিশ, কোনো বিদেশি শক্তি যেন বাংলাদেশের মাটিতে ঘাঁটি না করতে পারে সেদিকে নয়াদিল্লিকে কড়া নজর রাখতে হবে। সেই সঙ্গে যোগাযোগ, বন্দর এবং পরিকাঠামো গঠনের ক্ষেত্রে বাংলাদেশকে কিছু বিশেষ ছাড় দেওয়ার বিষয়টিও প্রস্তাব করেছে কমিটি। একটা সময় নিষিদ্ধ ইসলামিক সংগঠন জামাত-ই-ইসলামীকে যেভাবে রাজনীতির মূল স্রোতে ফেরানো হয়েছে সেটাও ভারতের মাথা ব্যথা বাড়াবে। কমিটির আশঙ্কা, জামাতের স্বীকৃতি লাভ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় আগামী দিনে বাংলাদেশের স্বচ্ছ নির্বাচন একেবারেই বিলুপ্ত হয়ে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। জ্বলছে পদ্মাপাড়, চিকেন স্নেকের সুরক্ষায় আরও তৎপর বিএসএফ। ড্রোন, থার্মাল ক্যামেরায় চলছে নজরদারি। নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হচ্ছে দীর্ঘ সীমান্ত সংলগ্ন প্রতিটি জনপদ। নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদের মৃত্যুর পর সেই উত্তেজনা অগ্নিগর্ভ আকার নেয়। বাংলাদেশের প্রথম শ্রেণীর একাধিক অফিসে অগ্নিসংযোগ থেকে শুরু করে মধ্যরাতে গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর বাড়িও। নতুন করে বাংলাদেশে অশান্তির এই ঘটনায় কড়া নজর রাখছে দিল্লি। শুধু তাই নয়, অশান্তির আজ যাতে কোনোভাবেই বাংলায় এসে না পড়তে পারে সেই জন্য সতর্ক সীমান্তরক্ষী বাহিনী। বিশেষ করে চিকেন স্নেকের সুরক্ষায় কোনো খামতি রাখা হচ্ছে না। চরম অরাজক পরিস্থিতির জেরে বৃহস্পতিবার রাত থেকেই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় আরও কড়া নজরদারি শুরু হয়েছে। কার্যত নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দীর্ঘ সীমান্ত সংলগ্ন প্রতিটি জনপদ। থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে চলছে নজরদারি। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, উত্তরে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, 2 দিনাজপুর এবং মালদা মিলিয়ে 6 জেলায় প্রায় 1400 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। এর মধ্যে 195 কিলোমিটার সীমান্তে নদী, জমির সমস্যার জন্য কাঁটা তারের বেড়া নেই। আবার নদীর পাড়ে কাঁটা তার ফেলা থাকলেও তাতে নিরাপত্তা পুরোপুরি সুনিশ্চিত হয়নি। ওই এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে কোচবিহার জেলায়, 550 কিলোমিটার। এরপর দক্ষিণ দিনাজপুর 250 কিলোমিটার, উত্তর দিনাজপুরে রয়েছে 227 কিলোমিটার। এই বিরাট সীমান্তের 2 দিনাজপুর এবং মালদার অধীনে থাকা প্রায় 700 কিলোমিটার এবং কোচবিহারের 550 কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে 22 কিলোমিটার প্রশস্ত চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর রক্ষায় বাংলাদেশ সীমান্তের পাশে অসমের ধুবড়ি সংলগ্ন বামুনি, বিহারের কিষানগঞ্জ এবং উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় গড়ে ওঠা 3টি সামরিক ঘাঁটিকে সতর্ক করা হয়েছে। চিকেন স্নেক ঘিরে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীন। ভৌগোলিক অবস্থানগত কারণে এলাকাটি অত্যন্তই সংবেদনশীল। হাসিনা দেশ ছাড়ার পর থেকে এখানে সামরিক বাহিনীর তৎপরতাও বেড়েছে। এই এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস। বৃহস্পতিবার রাত থেকে ওই ইউনিটের তৎপরতা বেড়েছে। অবশ্য আগে থেকেই হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন রাখা হয়েছে রাফাল যুদ্ধবিমান, বিভিন্ন মিগ ভ্যারিয়েন্ট ও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে যে কোনো পরিস্থিতিতে মোকাবিলায় সেখানেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছি পরের খবরে। গগনযান মিশনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। আত্মনির্ভর ভারতের প্রথম মনুষ্যবাহী মহাকাশযান মিশন সম্পর্কে বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সংসদে এমনটাই জানিয়েছেন। লক্ষ্য 2027-28 মধ্যেই G1 মিশনকে সফল করার লক্ষ্যে ভারত। গগনযান মিশনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। আত্মনির্ভর ভারতের প্রথম মনুষ্যবাহী মহাকাশযান মিশন সম্পর্কে বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সংসদে এমনটাই জানিয়েছেন। লক্ষ্য 2027-28 মধ্যে G1 মিশনকে সফল করা। এই অভিযানকে 2035 সালের মধ্যে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন স্থাপনের লক্ষ্যে বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ইসরোর তরফে গগনযানের জন্য প্রয়োজনীয় কঠিন পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছে। GSLV-MK3 এর একটি উন্নত সংস্করণ HLV-M3 সেটাই গগনযানে ব্যবহার করা হচ্ছে। আর তাই উড়ানের আগে এর প্রপালশনের উৎপাদন ও কাঠামোগত অংশগুলি নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার মান পূরণের পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হয়েছে। বাকি পরীক্ষাগুলি সফল হয়েছে। এমনকি ক্রু এসকেপ সিস্টেম তথা CESO সংক্রান্ত পরীক্ষাও হয়ে গিয়েছে। ওই ব্যবস্থায় মহাকাশযানের কোনো সমস্যা হলে মহাকাশচারীদের দ্রুত প্যারাশুটের সহায়তায় সেখান থেকে বের করে দেওয়া হয়। সেই পরীক্ষাও সম্পূর্ণ সফল। আগেই জানা গিয়েছিল মহাকাশচারীদের জন্য এই ইঞ্জিন প্রস্তুত কিনা তা খতিয়ে দেখতে 14,000 সেকেন্ড ধরে এটি চালানো হয়েছে। সফলভাবে ফুল মার্কস নিয়ে পরীক্ষায় পাশ করেছে ইঞ্জিনটি, যার অর্থ ইসরো এখন মহাকাশচারীদের জন্য নিরাপদ মহাকাশযান প্রস্তুত করতে সক্ষম। উল্লেখ্য, গগনযান মিশন হল ভারতের প্রথম মানব মহাকাশযান মিশন। এর লক্ষ্য মহাকাশে ভারতের তরফে নভশ্চর পাঠানোর পাশাপাশি মহাশূন্যে নিজস্ব স্পেস সেন্টার তৈরি করা। সেই লক্ষ্য ইতিমধ্যেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন শুভাংশু শুক্লা। এই গগনযান মিশনে রয়েছে একাধিক ধাপ। সবকিছুই সফলভাবে সম্পন্ন হলে আমেরিকা, রাশিয়া ও চীনের পর মহাকাশ প্রযুক্তিতে বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠবে ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। কুয়াশার ভয়ানক স্পেল অব্যাহত। গত কয়েকদিনের মতোই শুক্রবার সকালেও রাজধানীর ঘুম ভাঙল ঘন কুয়াশার চাদরে ঢেকে। দৃশ্যমানতাও প্রায় শূন্যের কাছাকাছি। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে দিল্লি বিমানবন্দরের তরফে একটি অ্যাডভাইজারি প্রকাশ করা হয়েছে বলে খবর। কুয়াশায় ভয়ানক স্পেল অব্যাহত। গত কয়েকদিনের মতোই শুক্রবার সকালেও রাজধানীর ঘুম ভাঙল ঘন কুয়াশার চাদরে ঢেকে। দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে দিল্লি বিমানবন্দরের তরফে একটি অ্যাডভাইজারি প্রকাশ করা হয়েছে। কুয়াশা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে ওই অ্যাডভাইজারিতে। রাজধানী দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদে দৃশ্যমানতা পৌঁছেছে 100 মিটারের নিচে। মৌসুম ভবনের তরফে ওই এলাকাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে গত কয়েকদিনে সামান্য ভালো থাকার পরেও ফের অতি খারাপ দিল্লির বাতাস। শুক্রবার সকালের আপডেট অনুযায়ী দিল্লির গড় AQI 387। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসেবে এই মান অতি খারাপ বা ভেরি পোর ক্যাটাগরিতে পড়ে। দিল্লির 39টি মনিটরিং স্টেশনের মধ্যে 14টিতে AQI ছাড়িয়েছে 400-র গণ্ডি। আনন্দ বিহারে AQI 437, অশোক বিহারে AQI 391, চাঁদনি চক 386, দ্বারকা সেক্টরে 8 থেকে 420, ইনকাম ট্যাক্স অফিসে 409, জাহাঙ্গীরপুরি 399, রোহিণীতে 396, ওয়াজিরপুরে 404। দিল্লির পাশাপাশি এই অবস্থা উত্তরপ্রদেশেরও বেশ কিছু জায়গায়। সম্প্রতি ঘন কুয়াশার কারণে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। তা মাথায় রেখেই আবারও দুর্ঘটনা এড়াতে বিশেষত সকালের দিকে গাড়ির গতিবেগ বেঁধে দিয়েছে সরকার। সেই গতিবেগের থেকে বেশি জোর গাড়ি চালালেই জরিমানা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার পর্যন্ত এমনই দিল্লির আবহাওয়া থাকছে। বৃহস্পতিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.1 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের মধ্যে সবচেয়ে কম।
আগামী কয়েকদিন বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশের আবহাওয়া দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছরের শুরুতে রাজধানীর পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। 1 জানুয়ারি থেকে দিল্লিতে চালু হতে পারে ভারত ট্যাক্সি, যা কিনা হতে চলেছে দেশের প্রথম কোঅপারেটিভ ভিত্তিক ট্যাক্সি পরিষেবা। এই পরিষেবা চালু হলে অতিরিক্ত ভাড়ার চাপ থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন যাত্রীরা। নতুন বছরের শুরুতেই রাজধানীর পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। 1 জানুয়ারি থেকে দিল্লিতে চালু হতে পারে ভারত ট্যাক্সি, যা কিনা হতে চলেছে দেশের প্রথম কোঅপারেটিভ ভিত্তিক ট্যাক্সি পরিষেবা। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই পরিষেবা চালু হলে পিক আওয়ারে উবের, ওলা বা র্যাপিডোর মতো অ্যাপ ক্যাব সংস্থাগুলির অতিরিক্ত ভাড়ার চাপ থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন যাত্রীরা। রিপোর্ট অনুযায়ী ভারত ট্যাক্সি সম্পূর্ণ জিরো কমিশন মডেলে চলবে এবং এটি পরিচালনা করবে সহকার ট্যাক্সি কোঅপারেটিভ লিমিটেড। এই পরিষেবার জন্য একটি আলাদা মোবাইল অ্যাপ থাকবে, যা অ্যান্ড্রয়েড ও iOS দুটি প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। ভারত ট্যাক্সি অ্যাপের মাধ্যমে যাত্রীরা গাড়ি, অটোরিকশা ও 2 হুইলার 3 ধরনের যানে বুক করতে পারবেন। ব্যবহারকারীদের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী সহকার ট্যাক্সি কোঅপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান জয়ন্ত মেহতা জানিয়েছেন, ইতিমধ্যে 51,000-এর বেশি চালক এই অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন। ভারত ট্যাক্সি অ্যাপে থাকবে স্বচ্ছ আনুমানিক ভাড়া কাঠামো। সংস্থার লক্ষ্য, যাত্রীদের যেন শেষ মুহূর্তে ভাড়া বেড়ে যাওয়ার সমস্যায় পড়তে না হয়। এই অ্যাপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একাধিক ভাষায় ব্যবহারযোগ্য ইন্টারফেস, সহজ বুকিং প্রক্রিয়া, 24 ঘন্টার কাস্টমার সাপোর্ট। পুরো প্ল্যাটফর্মটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যাত্রীদের ভোগান্তি কমে এবং পরিষেবার নির্ভরযোগ্যতা বাড়ে। যাত্রীদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে বলে দাবি সংস্থার। প্ল্যাটফর্মে যুক্ত সুরক্ষা ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে যাচাই করা চালকদেরই অ্যাপে অন্তর্ভুক্ত করা, দিল্লি পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে কোলাবোরেশন, যাত্রাপথের সমস্ত তথ্য বিশ্বস্ত পরিচিতদের সঙ্গে শেয়ার করার সুবিধা। ভারত ট্যাক্সির আরও একটি বড় বৈশিষ্ট্য হল এর ড্রাইভার অন্ড কোঅপারেটিভ মডেল। এই ব্যবস্থায় চালকরাই পরিষেবার মূল অংশীদার। রিপোর্ট অনুযায়ী চালকরা তাদের যাত্রা ভাড়ার 80% পর্যন্ত সরাসরি পেতে পারেন। পেমেন্ট হবে একটি মাসিক ক্রেডিট সিস্টেমের মাধ্যমে, যা চালকদের আয় আরও স্থিতিশীল করতে সাহায্য করবে। সংস্থার দাবি, এই মডেলের ফলে চালকদের কাজের পরিবেশ উন্নত হবে এবং দীর্ঘমেয়াদে লাভবান হবেন তারাই। হাই নিউজ নেটওয়ার্ক। যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলা মামলার তদন্তের গতি বাড়ালো পুলিশ। শুক্রবার অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্তের হুগলির বাড়িতে যায় বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার মামলার তদন্তের গতি বাড়ালো পুলিশ। শুক্রবার ভোররাতে ওই অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্তের হুগলির রিষ্টা পার্ক এলাকার বাড়িতে তল্লাশিতে যায় বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। সকাল 6টা নাগাদ চারু সুধা নামে পরিচিত ওই বাড়িতে পৌঁছন তারা। সূত্রে খবর, রিষড়া থানার পুলিশও অভিযানে সামিল ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবভারতীতে হওয়া বিশৃঙ্খলার ঘটনা তদন্তের স্বার্থেই প্রায় 3 ঘণ্টা ধরে শতদ্রুর বাড়িতে ছিলেন আধিকারিকেরা। তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর বিধাননগর পুলিশের একটি দল রিষড়া থানায় যায়। সেখানে কিছুক্ষণ পরে তারা ফের বিধাননগরের উদ্দেশ্যে রওনা দেন। তবে তদন্তের স্বার্থে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে আপাতত নারাজ পুলিশ। একইভাবে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি শতদ্রুর পরিবারের সদস্যরাও। উল্লেখ্য, গত 13ই ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে নির্ধারিত অনুষ্ঠানে মেসির উপস্থিতি না থাকায় ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকদের একাংশ। সেই ক্ষোভ থেকে বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনা ঘটে স্টেডিয়াম চত্বরে। ঘটনার পরই মূল উদ্যোক্তা হিসেবে গ্রেফতার করে পুলিশ শতদ্রুকে। এদিকে যুবভারতীর এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে 3টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। তার মধ্যে একটি মামলায় দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার আবেদন জানানো হয়। আদালত এই সংক্রান্ত মামলাগুলিতে কি নির্দেশ দেয়, সেই দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের। ফুটবলের নক্ষত্রকে তিলোত্তমার ময়দানে আনার কাণ্ডারি ছিলেন যিনি, তার নাম শতদ্রু দত্ত। এর আগে মারাদোনা সহ অনেক তারকাকে দেশে এনেছেন। সেদিক দিয়ে উটকো কেউ নন, কিন্তু আগের প্রতিবার তিনি ছিলেন পদ্মার আড়ালে।
মেসির গোট ট্যুরকে কেন্দ্র করে তার ইমেজ এক ধাক্কায় প্রায় নায়কের স্তরে উঠে যায়। কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লিতে কি হবে এই নিয়ে প্রায় প্রতিদিনই আপডেট দিচ্ছিলেন শতদ্র। ফলে জন উন্মাদনাও ধাপে ধাপে বাড়ছিল। আজ যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলার পর এক ধাক্কায় নায়ক থেকে খলনায়কেই বাঙালি আয়োজক। মেসির গোট ইন্ডিয়া ট্যুর 2025 সেই ছবিটাই পাল্টে দিয়েছে। 4 শহর কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি। প্রচার, সোশ্যাল মিডিয়া আপডেট, সম্ভাব্য অতিথির নাম সবকিছুর কেন্দ্রে শতদ্র নিজেই। পরিকল্পনা ছিল বড়। মেসিকে ঘিরে প্রদর্শনী ম্যাচ, তারকা সাক্ষাৎ, রাজনীতি, বিনোদন, কর্পোরেট দুনিয়ার মেলবন্ধনে লক্ষ্য ছিল ভারতীয় ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বাড়ানো। কিন্তু বাস্তবের মাটি রুক্ষ, নির্মম। কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে দর্শক ব্যবস্থাপনা, নিরাপত্তা, প্রবেশ প্রস্থান সব মিলিয়ে একাধিক স্তরে ব্যর্থতা সামনে এসেছে। টিকিট কেটে দর্শকদের প্রায় কেউই মেসিকে ঠিকভাবে দেখতেই পাননি। আর তারপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।